যা বাংলায় কখনো আমরা শুনিনি, দেখিনি, আজকে সেই বাংলায় মানুষের যে খাবার, মানুষের যে রেশন কারা নেয়? সাধারণ মানুষ, গরিব মানুষ। আজকে তাদের যে খাবার, সে খাবার চুরি করে যারা খায়, তৃণমূলের সেই সমস্ত নেতারা কিন্তু আজও বহাল তবিয়তে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বদান্যতায়, তার স্নেহ মমতায়, আশীর্বাদে আজও তারা বুক ফুলিয়ে ঘুরে বেড়ায়। অথচ এই বাংলার সাধারণ মানুষরা, তারা যখন জবাব চায় যে আমাদের খাবার কেন চুরি হলো, আমাদের চাল গম কেন চুরি হলো, যখন স্কুলের ছোট ছোট শিশুরা দাবি করে যে তাদের চাল গম খাবার কেন চুরি হলো, তখন তার উত্তর না দিয়ে, তার জবাব না দিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার স্নেহ, তার সহযোগিতা তার দলের চোরদেরকে করে থাকেন। তারই পরিণাম আজকের রেশন দুর্নীতি। তাতেই নাম বেরিয়ে আসছে। আমি আবার বলবো, তদন্ত আরও গভীর হওয়া উচিত, তদন্ত আরও নিপুণ হওয়া উচিত, তদন্তের গতি প্রকৃতি আরও ক্ষুরধার হওয়া উচিত। কারণ রেশন দুর্নীতি এটা একটা পরিকল্পিত সরকারি দলের দুর্নীতি। এখানে বহু বড় বড় মাথা জড়িয়ে আছে। যারা তদন্ত করছে, সেই তদন্তকারী সংস্থার কাছে দাবি আমাদের যে আরও তৎপরতার সঙ্গে, নিপুণতার সঙ্গে তদন্ত করে বাকি অপরাধীদের গ্রেপ্তার করা হোক, তাদেরও চার্জশিটে অভিযুক্ত করার ব্যবস্থা করা হোক। দেখুন, এই এনআরসি, আমি এর আগেও বলেছি, ভোট যখন আসবে এনআরসি এসে যাবে বাজারে, আরেকটা আসবে নাগরিক আইন আসবে, আরেকটা আসবে ওয়াকফ বোর্ডের আইনটা আসবে। তিনটা হবে এবার ভোটে। তৃণমূল তার মধ্যে নেমে গেছে, আমি আছি, এনআরসির চিন্তা নাই। ওয়াকফ আমি আছি, কোনো চিন্তা নাই। কিন্তু এ বাংলায় যখন নির্বাচন, তখন এনআরসির উদয় হয়। অর্থাৎ এনআরসি আর নাগরিক আইনের উদয় হবে কখন? যখন নির্বাচন আসবে। তারপর এনআরসি আর নাগরিক আইন নির্বাচনে চলে যায়। মোদি ঝোলা গুটিয়ে দিল্লি, দিদি ভ্যানিটি ব্যাগ গুছিয়ে কলকাতা। এবার আমাদের সমাজে আমরা বিভাজিত হয়ে যাচ্ছি। আমাদের মধ্যে কেউ মানা করেনি এনআরসি করতে, কেউ মানা করেনি নাগরিক আইন করতে। আইন মেনে করো, নাগরিক আইন করো তুমি, কিন্তু একটা ধর্মের মানুষকে শুধুমাত্র টার্গেট করে নাগরিক আইন করলে দেশের নাগরিকদের প্রতি অবিচার করা হয়। আচ্ছা, বাংলাদেশে এত বড় বড় ঘটনা ঘটছে, খোলা বলে দাও যে ভাই নাগরিক যত বাংলাদেশে চলে এসে, তা কিন্তু বলবে না। আচ্ছা, 5 বছর ধরে, 10 বছর ধরে, 14 বছর ধরে ক্ষমতায় যারা আছে, তারা বলুক এনআরসি করে কত বিদেশি ধরা পড়েছে আর কত বিদেশিকে চালান করে দেওয়া হয়েছে, তা জানি না। আরে ট্রাম্পকে তো দেখছি আমেরিকা থেকে যারা অনুপ্রবেশকারী তাদেরকে ধরে ভারত পাঠাচ্ছে, চুপ করে আছে এখানকার সরকার। তো আমাদের দেশ থেকে যদি এতই অনুপ্রবেশকারী থাকে, তাহলে তাদেরকে বাংলাদেশ পাঠাতে পারছে না কেন বলুন? কেউ নাগরিকত্ব দিতে বারণ করেনি। নাগরিকত্বের আইন আছে, নাগরিক আইন আছে ভারতবর্ষে। 1955 সালে এই আইন তৈরি হয়েছে। কংগ্রেসের আমলে এই নাগরিকত্ব আইন তৈরি হয়েছে। স্বাধীনতার সময় এই নাগরিক আইন তৈরি হয়েছে ভারতবর্ষে। কোনো অসুবিধা নেই নাগরিকত্বে ভারতবর্ষে। হ্যাঁ, যদি অনুপ্রবেশকারী থাকে, জাল নাগরিকত্ব থাকে, কেউ বলেনি না, হিন্দু বলছে না মুসলমান বলছে ভাই তাকেও নাগরিকত্ব দিতে হবে। শুনেছেন কোনো হিন্দু বলেছে যে জাল নথিপত্র নিয়ে নাগরিকত্ব দিতে হবে? শুনেছেন কোনো মুসলমান বলেছে জাল নথিপত্র নিয়ে নাগরিকত্ব দিতে হবে? না। কিন্তু এই নাগরিকত্বের নামে সমাজে কিন্তু জাতপাত সাম্প্রদায়িকতার রাজনীতি শুরু হয়ে যাবে। কারণ ভোট এসে গেছে। যেমন বসন্তকালে কোকিল এসে যায়, ভোট এলে এসে যাবে নাগরিকত্ব আইন, এসে যাবে এনআরসি। আসামে তো এত এনআরসি করে এত লোককে আসামে বন্দি করা হয়েছে। বলুন তো, একটা বন্দিকে বাংলাদেশ পাঠাতে পেরেছে কিনা? সুপ্রিম কোর্টে গিয়ে বলছে আরো তদন্ত করবো। কেন? সুপ্রিম কোর্ট বলছে তোমার দেশে অনুপ্রবেশকারী থাকলে তাকে পাঠানোর দায়িত্ব তোমার। পাঠাচ্ছে না কেন? আমরা দেখতে চাই যে কটা অনুপ্রবেশকারী ধরলো আর বাংলাদেশ পাঠালো। তা তো হবে না। এখানে ভোট এলে অনুপ্রবেশকারী গল্প আসবে। এই আষাঢ়ে গল্প ফেঁদে আমাদের সমাজকে দ্বিখণ্ডিত করবার এই প্রয়াস শুধুমাত্র নির্বাচনে জেতার জন্য। বাংলার হিন্দু, বাংলার মুসলমান এটা মাথায় রাখবেন। কুম্ভ মোদি দিদির তার পূর্বপুরুষ জন্মের আগে থেকে এদেশে চালু আছে। ভারতবর্ষের 4টে স্থানে কুম্ভ হয়। এটা কেউ মোদির সৃষ্টি নয়, এটা দিদির সৃষ্টিও নয়। এটা জন্ম কুম্ভ না মৃত্যু কুম্ভ, তা নিয়ে আমাদের কোনো বিতর্ক নাই। কিন্তু আমাদের বক্তব্য,
কুম্ভ যারা দর্শনার্থী তাদের জন্য কি পর্যাপ্ত ব্যবস্থা করা হয়েছিল? এই জায়গাটা আমরা প্রথম দিন থেকে প্রশ্ন করেছি। কারণ কুম্ভতে ভিআইপি কালচার নিয়ে আমরা সরব হয়েছি। ভিআইপিদের জন্য সব ব্যবস্থা, সাধারণ যারা শ্রদ্ধালু মানুষ, সাধারণ যারা পুণ্যার্থী, তাদের জন্য ব্যবস্থা নেই। এটা নিয়ে আমরা প্রথম দিন থেকে আমরা প্রতিবাদ করেছি। শুধু তাই নয়, ন্যাশনাল গ্রিন ট্রিব্যুনাল তারা যে রিপোর্ট করেছে যে কুম্ভতে যে জলে ফেইক্যাল জিনিস, বিভিন্ন দ্রব্য পাওয়া যাচ্ছে, সেইগুলোর আমরা কি সরকারের বক্তব্য তা জানতে চাইছি। আজকে গোটা কুম্ভ এলাকাটা, সেখানকার জল দূষিত হচ্ছে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে, সেটা আমরা জানতে চেয়েছি। ফেইক্যাল কলিফর্মের যে পরিমাণ, যে ফেকাল কলিফর্ম সাধারণ পুণ্যার্থীদের জন্য, যারা স্নান করতে তাদের জন্য বড় বিপদের কারণ হতে পারে, বড় মহামারী লাগতে পারে, সে ব্যাপারে সরকার কি করছে তার জন্য প্রশ্ন করেছি আমরা। কিন্তু একতার কুম্ভ বলে, মৃত্যুর কুম্ভ বলে আমরা রাজনীতি করতে চাই না। কুম্ভ পুণ্যার্থীদের জন্য। আমি আগের দিনও বলেছি, যারা মনে করে যে কুম্ভে স্নান করলে আমাদের পুণ্য হবে, একটা আনন্দ হবে, এখানে আধ্যাত্মিক তৃপ্তি হতে পারে, এখানে ধর্মীয় তৃপ্তি হতে পারে, তারা কুম্ভে যায়, স্নান করে। এটা যুগ যুগ ধরে চলছে, আজকে নয়। কিন্তু কুম্ভ নিয়ে এরকম অ্যাডভার্টাইজমেন্ট আর কুম্ভ নিয়ে এরকম পয়সা তোলার গল্প কিন্তু আগে কখনো শোনা যায়নি। কুম্ভ নিয়ে এই অব্যবস্থা আগে কখনো শোনা যায়নি। কত মানুষ যে মারা যাচ্ছে আর কত মানুষের প্রকৃত মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে সেটাই আমরা জানি না। এটা কোন কুম্ভ? যে কুম্ভে মৃত মানুষের তালিকা প্রকাশ করা হয় না। এটা কোন কুম্ভ যেখানে পানীয় জলের গুণাবলী প্রকাশ করা হয় না? ফেইক্যাল কলিফর্মের মতন যেখানটায়, যে জলে বিশাল পরিমাণে থাকার কারণে আজকে আশঙ্কা প্রকাশ করছে আজকে স্বাস্থ্য দপ্তর, আশঙ্কা প্রকাশ করছে ন্যাশনাল গ্রিন ট্রিব্যুনাল, আশঙ্কা প্রকাশ করছে বিভিন্ন সংস্থা। এটা কোনো পার্টির অভিযোগ নয়, কংগ্রেস পার্টির অভিযোগ নয়, বা আমাদের অভিযোগ নয়। এই সরকার অনেক কিছু তথ্য গোপন করছে, এই অভিযোগ আমাদের অবশ্যই আছে। সব কিছু থেকে চোখ ঘুরিয়ে দেওয়ার জন্য একতার কুম্ভ বলে ভোট কুড়ানোর প্রচেষ্টা বিরোধিতা করি আমরা। দেখুন, এটা কিছুই না। বাংলার মুখ্যমন্ত্রী বিভাজনের রাজনীতিতে বিশ্বাস করেন। বাংলায় তিনি সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতিকে আঁকড়ে ধরে টিকে থাকতে চান। বাংলায় তিনি সন্ত্রাসের রাজনীতিকে আঁকড়ে ধরে টিকে থাকতে চান। ভয় ভীতির পর কিছু অনুদান, এটা হচ্ছে বাংলার মুখ্যমন্ত্রীর নির্বাচনের স্টাইল, রাজনীতির স্টাইল। ভয় ভীতি লুট তরাজ করে নাও, তারপর গরু মেরে জুতোদান করার মতন কিছু বকশিস দিয়ে দাও, এইভাবে বাংলায় টিকে আছে। এই যে ডাক্তারদের আজকে তিনি ডাকার প্রয়োজন মনে করলেন, তিনি স্বাস্থ্য দপ্তরের মন্ত্রী তো আজ থেকে নন। তার আমলে গোটা পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে। তার মন্ত্রিত্বে আরজিকরের মতন ঘটনা ঘটেছে, এবং শুধু আরজিকর নয়, এ বাংলার প্রত্যেকটা হাসপাতালে দুর্নীতি আজ বিশাল পরিমাণে, ব্যাপক পরিমাণে প্রকাশ পাচ্ছে। সকল খবর আমাদের কাছে আসে, অনেক আসে না। সংবাদ মাধ্যম যখন মনে করে যে কোনো বিষয়টাকে মানুষের কাছে তুলে ধরা দরকার, তখন সংবাদ মাধ্যম দৌলতে আমরা দেখতে পাই, জানতে পাই। আজকে সেই বাংলার মুখ্যমন্ত্রী চিকিৎসক সমাজের মধ্যে আরেকটা বিভাজন তৈরির চেষ্টা করছেন। অর্থাৎ চিকিৎসক সমাজের এই আন্দোলন তাকে যে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে, সেই প্রশ্নের উত্তর তিনি দিলেন না। তিনি প্রশ্নের উত্তর না দিয়ে বিপথে সেই চিকিৎসক সমাজকে বিভাজিত করে তার অনুগত আরেকটা চিকিৎসক বাহিনী তৈরি করতে চাইছেন। যেমন করে বাংলার শিক্ষক কুলকে তিনি বিভাজিত করেছেন, বাংলার কৃষক, বাংলার শ্রমিক, বাংলার সাধারণ মানুষ সকলকে যেমন তিনি বিভাজিত করেছেন, ঠিক একইভাবে বাংলার চিকিৎসক সমাজকে, তার একটা অংশকে তার পক্ষে নিয়ে আসার জন্য তিনি আরেকটা বিভাজনের, আরেকটা খাতিরদারির রাজনীতি করছে। অনেক বড় বড় আজকে ভাষণ হবে, অনেক বড় বড় তিনি অনুদানের কথা বলবেন, সুযোগ সুবিধার কথা বলবেন, বাংলার মানুষকে যে বার্তা দেবেন যে কয়েকটা ডাক্তার বিপদে পরিচালিত হয়ে এসব করেছে, আমাদের কোনো ত্রুটি ছিল না,
তদন্ত করেছি, তদন্ত যদি ধরা না পড়ে আমরা কি করতে পারি? অথচ বাংলার মুখ্যমন্ত্রী তিনি সেই মৃতার পরিবারের বাড়িতে গিয়ে আপনি বলেছিলেন আমাদের 7 থেকে 10 দিন সময় দেওয়া হোক, আরও যে কটা আসামি আছে ধরে দেব, আপনি বলেছিলেন। আপনি সেই পরিবারের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি আপনি দিয়েছিলেন। আজ আপনি তাদেরকে সকলকে বঞ্চিত করে, সকলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে, চিকিৎসক সমাজের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে বাংলার আপামর মানুষের যে দাবি ছিল আর.জি. কর কাণ্ডের প্রকৃত অপরাধীদের খুঁজে বের করা হোক, তার জন্য চেষ্টা না করে আপনি তাদেরকে আজকে নতুন করে বিভাজনের রাজনীতিতে আপনি উদ্যোগী হয়েছেন। এতে বাংলার চিকিৎসা জগতে আরেকটা সংকট তৈরি হবে। এই চিকিৎসা জগতের উপরে আমরা ভরসা করে চলি, সেই চিকিৎসক জগতে তারা ফাটলের রাজনীতি করে এই বাংলার চিকিৎসা ব্যবস্থাটাকে মায়ের ভোগে দিতে চাইবেন।